মিজানুর রহমান আজহারের বক্তব্য যদি ধরি, তাহলে উনি যদি সঠিক বলেছেন। কেননা যেভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ভূমি দখল এ সমস্ত কাজগুলো হচ্ছে, এটা আসলে মোটেও গ্রহণযোগ্য নয়। বিএনপি একদিক থেকে টেন্ডারবাজি করছে, জামাতের বিরুদ্ধে এখন পর্যন্ত আমার কাছে ৩টা অভিযোগ আছে। সেটা হচ্ছে চিটাগংগে বিজ্ঞানাগার করার জন্য ৮২ কোটি টাকার বাজেট নিয়ে সেখানে তারা মারামারি হানাহানি করেছে। রাজশাহীতে বরেন্দ্র এলাকায় ১৯ কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রকৌশলীর অফিস ভাঙচুর করেছে এবং মেধা যাচাই না করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্র শিবিরের নেতাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির বিপক্ষে সে কথা বলা আরম্ভ করছে এবং বিএনপির একজন ভাইস চেয়ারম্যান ছিলেন। এই পর্যন্ত বিএনপির ভিতরে কতজন আপনার শাহজাহান ওমর আছে? আমি একটু মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে হাসান মাহমুদ যে কথাটা বলছে, এটা আপনাদের দলের ভিতরে যোগাযোগ করি। আমার কথা হলো কি, কিছুক্ষণ আগে এক দর্শক ভাই বলে গেছে যে হাসান মাহমুদ এই দেশে, বাংলাদেশের জনগণ সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো হাসান মাহমুদ, এবং আওয়ামী লীগের লোক যারা সততার রাজনীতি করতো তারাও তাকে ঘৃণা করে। কিন্তু হাসান আমরা দেখি একটু নরম সুরে বিএনপির সাথে যেমন কি যেন কি হইলো। আচ্ছা, এটা হলো প্রথম প্রশ্ন আমার মনির ভাইয়ের কাছে। আর দ্বিতীয় প্রশ্ন হইলো, মনির ভাই, যে পাবলিকের কথা, এই যে একদল খেয়েছে আরেক দল আসছে, এটা আমাদের বাংলার জমিনে এটা এ পর্যন্ত অনেক দেখেছে। আমারও 40+, আমিও দেখছি, অনেক দেখছি। একদল খাইছে, তারা দুর্নীতির হিসাব টিসাব করে আবার আরেক দল খাওয়া শুরু করে। তাহলে এটা আপনারা গায়ে মাখেন কেন? তাহলে কি আপনাদের মনেই তো এরকম মনে হয়? তো দল তো অনেক দলই আছে, কোন দল ক্ষমতায় যায় বলা যায় না তো। এটা কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন হলো যে নির্বাচন, অনেক দর্শক রয়েছেন, একটা করে প্রশ্ন করেন, বেশি সময় নিয়েন না, 30 সেকেন্ড করে সময় দেবেন দর্শক। ইয়াকুব খান, আমাদের এখনো প্রায় 10-12 জন যুক্ত আছে, যতটুকু নির্ধারিত সময়। ধন্যবাদ জানাবার ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি জাস্টলি 1 মিনিটের ভিতরে 2টা প্রশ্ন করে দুজনকে। প্রথম প্রশ্ন কাজী মনিরুজ্জামান ভাইকে বলতে চাচ্ছি আমি, আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। প্রশ্নটা হলো যে 15 বছর আপনারা ধৈর্য ধরে রইলেন, তখন অর্থ পাচার হয়তো সবকিছু হয়তো, তখন যদি আপনারা একটা স্বৈরাচারকে সময় দিতে পারেন, বর্তমান এই সরকার যেটা আপনারা 52 বছরে করতে পারেন নাই, ডক্টর ইউনূস সেটা করেছে। ইউরোপের যে দূতাবাসগুলো বাংলাদেশে করেছে, উনি তো মোটামুটি কিছুটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট করে দিতে যাচ্ছে। তো আমার প্রশ্নটা হলো, তাহলে তাদেরকে একটু সময় দিতে কি, আপনারা যদি 17 বছর ধৈর্য ধরে থাকতে পারেন, আপনারা কি 3টা বছর থাকতে পারবেন না, বা তাদেরকে দিবেন না? নির্বাচনের জন্য আপনাদের এত কেন মানে উৎফল হয়ে লেগেছেন? এটা আমার একটা প্রশ্ন। অর্থনীতি বলেন, কিছু সহনশীল হয়ে আসছে আমাদের, সবকিছুই এটা সবকিছু উনি নিয়ে আসতেছে, সেটা তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমি মুফতি ভাইয়ের কাছে বলতে চাচ্ছি, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আওয়ামী লীগ প্লাস বিএনপির দুইটা দেখেন, একটা সময় আমি আর আপনি এই টক শোর মধ্যে জাতির পিতাকে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, শেখ মুজিবুরকে জাতির পিতা বলার কারণ। তা আমার কাছে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, আমি একটা অনুষ্ঠানের মধ্যে দেখলাম যে জনাব তারেক রহমান উনি জিয়াউর রহমানকে বলতেছে বাংলার জাতির পিতা। আচ্ছা, একজন মুসলমান হিসাবে যদি তারা যুদ্ধর ভূমিকা রাখার ক্ষেত্রে তাদেরকে যদি জাতির পিতা বলা হয় বা উপাধি দিতে হয়, এবং আরেকটা নেতাকে দেখলাম হযরত আলী বানাই দিলেন তারেক জিয়াকে, খালেদা জিয়াকে বানাইলেন মা ফাতেমা, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের মুসলমান হিসেবে আমাদের ইমানটা কতটুকু দুর্বল, এই উত্তরটা দিবেন। এবং যারা বর্তমানে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে অর্থনীতির যুদ্ধ করে, যারা যুদ্ধ করছে বাংলাদেশকে অর্থনীতির দিকে, তাদেরকে কি উপাধি দেওয়া যেতে পারে? জি, ধন্যবাদ। সাখাওয়াত হোসেন শান্ত, আনমিউট করেন ভাই, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত আছেন। আসলে আমার প্রশ্ন অনেকই আছে, তারপরও সবাই আসলে প্রশ্নগুলো যে পর্যায়ে করছে সেই প্রশ্নগুলো থেকে বেরিয়ে আসছে সবার প্রায় একই পর্যায়ে প্রশ্ন। আমার হচ্ছে যে ভিন্ন রকম প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে যেহেতু এই লাইভটা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতেছে অনেকজনে, তো আমি প্রবাসী হয়ে আমার কিছু প্রশ্ন, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কাছে, যেহেতু আপনার এই লাইভটা ওনাদের কাছে যাবে। এখন আমরা হচ্ছে যে জি, আমার প্রশ্নটা হচ্ছে যে স্বৈরাচারকে আসলে আমরা বিদায় করে নিছি, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশে এম্বাসি গুলাতে এখনো হচ্ছে যে স্বৈরতন্ত্র
আরো বেড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে কেন যেন যে আমরা প্রবাসীরা কেন রেমিটেন্স শটডাউন করলাম, আমাদের রেমিটেন্স শটডাউনের কারণ হচ্ছে যে কেন স্বৈরাচারের পতন হলো, এই কারণে এখন দূতাবাস গুলাতে হচ্ছে যে প্রবাসীদের উপরে এখন নির্যাতনে তারা আরো বেড়ে দিচ্ছে। আগে যে ধরনের সুযোগ সুবিধা গুলো পাওয়া যাইতো তার থেকে এখন দেখা যাচ্ছে যে আমরা আরো বেশি পাওয়ার দরকার ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা সেখানে সুযোগ সুবিধা না পেয়ে আমরা আরো সেখানে নির্যাতনের শিকার হচ্ছে। অনেক প্রবাসী এখন বর্তমানে দূতাবাসে গেলে তারা ঠিকভাবে তাদের কাজগুলো আসলে পাইতেছে না। তো আসলে এগুলো দুঃখজনক। আর আমি অনুরোধ করব উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমাদের প্রবাসে যারা মৃত্যুবরণ করে তাদের লাশটা যেন কোনো প্রকারে ইয়া না করে, যেন লাশটা যেন সরকারি খরচে নিয়ে যাওয়া যায়। আর বিশেষ করে আমরা আসলে অনেকজনের সরকারি খরচে না, আমাদের ব্যক্তিগত খরচ লাশটা দেশে পাঠানোর জন্য আমরা আসলে পাই না। মানে সেখানে আমরা এম্বাসিতে গেলে তাদের কাছে যে সাহায্য সহযোগিতা গুলো পাওয়ার দরকার সেগুলো আমরা আসলে সেখানে আমরা বঞ্চিত। এখন আমরা বাংলাদেশ ধন্যবাদ ভাই, একটু সংক্ষিপ্ত করতে হবে, একটু জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। জাহাঙ্গীর সাহেব। জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্যানেলের সকলকে সালাম। আমার কথা হলো, হাসান মাহমুদ যে কথাটা বলছে এটা তো অমূলক কথা না। এটার কারণ হলো আমরা 28শে অক্টোবর যখন বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দিছিল খুনি হাসিনা, তখন আমরা দেখছি শাহজাহান ওমর জেলে গেছিল, জেল থেকে বাইর হই সেই জালকাঠি যায় বলছে যে আমি 91 সালে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা আমাকে সুযোগ দেয় নাই, আমাকে বলছে বিএনপি থেকে যাই নমিনেশন নেওয়ার জন্য। আমি বিএনপি থেকে নমিনেশন নিয়ে আমি এমপি হয়েছি, যেহেতু হাসবান না সবার এমপি হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিএনপির বিপক্ষে সে কথা বলা আরম্ভ করছে এবং বিএনপির একজন ভাইস চেয়ারম্যান ছিলেন। এই পর্যন্ত বিএনপির ভিতরে কতজন আপনার শাহজাহান ওমর আছে? আমি একটু মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে হাসান মাহমুদ যে কথাটা বলছে এটা আপনাদের দলের ভিতরে যোগাযোগ করি কথাগুলা বলতেছে, না হলে এত সাবাস অবৈধ অথর্ব এই গুন্ডার এত সাবাস নাই। কারণ আপনাদের দলের মধ্যে শাহজাহান ওমর যে কথাগুলো বলছে এই কথাগুলা অনেক লোক আছে এদেরকে সাপোর্টিং দেওয়ার মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সালাম আলাইকুম মনির ভাই, আপনি সহ প্যানেলের সকলকে আমি সালাম জানাচ্ছি। আর আমার প্রশ্ন এই যে হাসান মাহমুদ ভাইয়ের প্রশ্নটা হচ্ছে এই কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে এটাই যে মির্জা ইয়াসিন আরাফাত সাহেব যে কথাটা বলছেন, আসলে আমরা আশঙ্কা করতেছি যে ভবিষ্যতে এটাই হয় নাকি, এটাই সত্যি হয় নাকি, এটা আপনারা খেয়াল রাখবেন কাজী মনিরুজ্জামান ভাই। আর আমার প্রশ্ন একটা হচ্ছে যে আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনি না, আমি বিনয় সুরে বলছি, আপনি বা আপনাদের বিএনপির অনেকেই যে কোনো অনুষ্ঠানে ওই যে জামাতের আমিরের প্রশ্নটা তুলেন যে ভারত প্রেমী বা এই সেই, তো আমরা ওনার বক্তব্যটা শুনি, উনি যে কথাগুলো বলছেন আসলে ভালোভাবে শুনবেন। উনি বলছেন যে ইয়ে পাল্টানো যায় না, মানে পাশের বাড়ি যে আপনার এটা পাল্টানো যায় না, এটি উনি এটা মিন করতে চেয়েছেন, কিন্তু ওনাকে আপনারা বুঝান অন্যটা। আসলে এটা বুঝানোর পরে আমরা সাধারণ মানুষ কাকে বুঝবো? আমরা তো শুনি একটা, বোঝানো হয় আরেকটা। আপনি না, আপনাদের নেতারা অনেকে অনেক ধরনের মন্তব্য করে, এটুকু থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন বা দলের ভিতরে কথা বলবেন, এটাই আমার প্রশ্ন। সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আব্দুল হাকিম। আব্দুল হাকিম, ক্যামেরা অন করতে হবে, কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। এত প্রশ্ন দিলে তো আমরা সময় পাচ্ছি না ভাই। জি, লাস্ট উনি আছেন, আর অনেকে আছেন না, সবাইকে সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, সালাম আলাইকুম। মনির ভাই, আজকের শিরোনাম যেগুলো করেছেন, আমরা মোটামুটি দীর্ঘ সময় থেকে একটা টকশোর সঙ্গে আমরা জড়িত। তো অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, বর্তমানেও বিরুদ্ধে বলি, প্লাস সরকারের অবস্থান সম্পর্কে তুলে ধরি। কিন্তু আজকে আমি বিএনপি সম্বন্ধে কিছু বলতে চাই। কাজী মনিরুজ্জামান মনির ভাই আছেন, দেখেন মিজানুর রহমান আজহারের বক্তব্য যদি ধরি তাহলে উনি যদি সঠিক বলেছেন। কেননা যেভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ভূমি দখল এই সমস্ত কাজগুলো হচ্ছে, এটা আসলে মোটেও গ্রহণযোগ্য নয়, এটা মেনে নেওয়ার মতো নয়, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আপনারা জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন,
অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু সে কথাটা এত দ্রুত ভুলে গেলে চলবে না। কারণ একটা দল এদেশ ছেড়ে পালিয়ে গেছে এই অল্প কয়েকদিন হলো। আপনারা কেন আবার সেই প্রস্তুতি নিচ্ছেন ভাই? এটা আসলে তো গ্রহণযোগ্য নয়। আর ইসলামী জালসাতে অতীতে বাধা দেওয়া হয়েছে, এখন খোলামেলা ভাবে ইসলামী জালসা হচ্ছে। ইসলামী জালসা আরো হবে, সারা বাংলাদেশে হবে, এবং আমি মনে করি বক্তারা প্রাণ খুলে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলবেন। কোন নির্যাতনকারী, কোন অন্যায়কারী, কোন হত্যাকারী, কোন দুর্নীতিবাজ, কোন দখলদার, কোন টেন্ডারবাজ যেন এদেশের ক্ষমতায় কখনো না আসতে পারে। আপনাদের কাছে এটা আশা করি। তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এমন কোন বক্তব্য দিবেন না যেটা নিয়ে বিতর্কের জন্ম দেয়। সে বিতর্কের ঊর্ধ্বে থেকে আপনারা ইসলাম এবং ইসলামের আলোকে ঘরে ঘরে ছড়িয়ে দিন, বাংলার প্রতিটি কানায় কানায় ছড়িয়ে দিন, যেন ইসলামের আলোয় আলোকিত হয় এই সারা বাংলার জমিন, অলিয়া উলিয়ার দেশে বাংলাদেশ। এটা এটা আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া। এখন দেখেন, বিএনপি একদিক থেকে টেন্ডারবাজি করছে জামাতের বিরুদ্ধে। এখন পর্যন্ত আমার কাছে 3টা অভিযোগ আছে। সেটা হচ্ছে চিটাগঙ্গে বিজ্ঞানাগার করার জন্য 82 কোটি টাকার বাজেট নিয়ে সেখানে তারা মারামারি হানাহানি করেছে। রাজশাহীতে বরেন্দ্র এলাকায় 19 কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রকৌশলীর অফিস ভাঙচুর করেছে, এবং মেধা যাচাই না করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্র শিবিরের নেতাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। শিবিরের কাছে এই 3টা তথ্য আমার আছে। শিবিরকেও আরো পরিচ্ছন্ন এবং স্বচ্ছ নিয়ে কাজ করতে হবে। আপনারা শুধু বক্তব্য দিবেন এবং কথা বলবেন, এখানে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আপনারা যেভাবে বলছেন যে আমরা স্বচ্ছ, সেই স্বচ্ছটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। আমরা সেই প্রমাণটা পাচ্ছি না, বিএনপির কাছেও পাচ্ছি না, অতীত আওয়ামী লীগের কাছেও পাইনি। তাহলে আমরা কোথায় যাব? আমরা কি এদেশে ভাড়াটিয়া? বলেন, আপনারা বলেন। যতগুলো রাজনৈতিক দল আছেন, আমাদেরকে যদি ভাড়াটিয়া মনে করেন, তাহলে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেন, আমরা এদেশ ছেড়ে চলে যাই। আর যদি আমাদেরকে দেশের নাগরিক মনে করেন, আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করার সুযোগ দিন এবং অধিকার দিন। ধন্যবাদ মনির ভাই।